কথাটা শুনে শক্তিনাথ প্রথমে পরিহাস বলে উড়িয়ে দিলে, তারপর প্রবলভাবে আপত্তি তুললে, তারপরে রাগারাগি করলে, সর্বশেষে অভিমান করে চুপ হয়ে গেল। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, পরিচয়। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, পরিচয়। অর্থনীতি এবং অঙ্কশাস্ত্রের একটা কঠিন পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হওয়ার ফলে শক্তিনাথ কলিকাতার কাস্টম হাউসে একটা মোটা মাহিনার চাকরি লাভ করবার পর মাতা সৌদামিনী জিদ ধরে বসলেন যে এরপরও বিবাহের প্রস্তাবে পুত্র অসম্মতি প্রকাশ করলে সত্য সত্যই তিনি রাগ করবেন। একটু ইতস্তত করে শক্তিনাথ স্মিত মুখে বললে, বেশ তোমা, তোমার আশীর্বাদে যখন মোটা ভাত কাপড়ের একটা ব্যবস্থা করতে পেরেছি, তখন তোমার অবাধ্য না হলে বিশেষ কিছু ক্ষতি হবে না। তোমার আদেশ পালন করব। ভাত কাপড়ের যুক্তিটা একদিক থেকে বস্তুত কোনো সময়ই তেমন সারবান ছিল না, কারণ শক্তিনাথের পিতা যে অর্থ এবং সম্পত্তি রেখে পরলোক গমন করেছিলেন, তাতে শক্তিনাথের উপার্জনের অর্থ যোগ না দিলেও শুধু মোটা ভাত কাপড়ই বা কেন, মিহি ভাত কাপড়ের সমস্যাও অবলীলাক্রমে সমাধান হতে পারত। কিন্তু সৌদামিনী সে কথা তুললে শক্তিনাথ উত্তর দিত, সে কথা তো ঠিকই মা, কিন্তু ও টাকা তো আমার নয়, ও টাকা তোমার। বাবা সমস্ত সম্পত্তির 16 আনাই তোমাকে উইল করে দিয়ে গেছেন, শুধু সেই জন্যেই নয়, উইল না করে গেলেও বাবার টাকাতে 16 আনা অধিকার তোমারই থাকতো, এই আমি বুঝি। বাবা মারা গেলে টাকা হবে আমার, আর তুমি আমার কাছে মাত্র গ্রাসাচ্ছাদন পাবে। আদালতের এ আইন আমার আইন নয়। এ কথার উত্তরে সৌদামিনী হয়তো বলতেন, তা বেশ তো শক্তি, আমি দানপত্র করে সমস্ত বিষয় তোকে লিখে দিচ্ছি, তুই নে, তাহলে তো তোর আর কোনো আপত্তি থাকবে না। উত্তরে শক্তিনাথ হাসি মুখে বলতো, তাহলে আপত্তি আমার 4 গুণ বেড়ে যাবে মা, সুপুত্তুর না হই। কিন্তু বাবার আমি এমন কুপুত্তুর নই যে যে বিষয় তিনি উইল করে তোমাকে দিয়ে গেছেন, ছলে ছুতোয় দানপত্র লিখিয়ে নিয়ে তা থেকে তোমাকে বঞ্চিত করব। যে স্নেহের দান তোমার কাছ থেকে পাচ্ছি মা, তার কাছে বিষয় তো তুচ্ছ। তাছাড়া তুমি তো জানো মা, সাধু ব্যক্তিরা বিষয়কে বিষ বলে নিন্দে করে গেছেন। বলে শক্তিনাথ উচ্চ হাস্য করে উঠত। মাতা বলতেন, এ তোর অভিমানের কথা শক্তি। শক্তি বলতো, কখনোই নয় মা, তর্কের খাতিরে যদি স্বীকারই করে নিই যে বাবার উপর আমার হয়তো কিছু অভিমান আছে, কিন্তু তোমার উপর যে এক বিন্দুও নেই তা একেবারে সত্যি। তা যদি থাকতো, তাহলে দিনের পর দিন এমন নিশ্চিন্ত মনে একজন আইবুড়ো মেয়ের মতো তোমার কাছ থেকে খোরপোশ আদায় করতে পারতাম না। যতদিন না নিজে উপার্জন করতে পারছি, ততদিন তোমার পয়সা খেতে আমার কোনো অপমান নেই মা। কিন্তু তাই বলে একটা দানপত্র করিয়ে নিয়ে তোমার পয়সা নিজের ইচ্ছামতো ভোগ করে আত্মসম্মান চরিতার্থ করব, এমন হীন মাতৃগর্ভে
আমার জন্মই হয়নি। পুত্রের এই সকল কথার ভিতরে ভিতরে সৌদামিনী অভিমানের ভাষ্য পাঠ করতেন। শক্তিনাথকে তিনি চিনতেন এবং সেজন্য জানতেন যে তার উপর অভিমানের কোনো কারণ না থাকলেও স্বামীর পরিত্যক্ত সম্পত্তির উপর তার নিস্পৃহা চিরদিন বর্তমান থাকবে এবং সেজন্য তার নিজের হাত থেকেও প্রয়োজনের অতিরিক্ত এক কপর্দকও কোনো দিনই সে গ্রহণ করবে না। একথা তিনি সেই দিনই বুঝেছিলেন যেদিন তার স্বামী শক্তিনাথকে ডেকে বলেছিলেন, শক্তি, আমার যা কিছু সম্পত্তি সমস্তই তোমার মার নামে উইল করে দিয়ে গেলাম। এবং উত্তরে শক্তিনাথ বলেছিল, এ বিষয়ে আমার একমাত্র প্রার্থনা বাবা, তোমার উইলে আমাকেও সাক্ষী করে সই করিয়ে নাও। তোমার উইলে আমার আনউইলিংনেস নেই, ওর মধ্যে এই প্রমাণটুকু আমার হাতের অক্ষরে লেখা থাকলে আমার মনে আর কোনো ক্ষোভই থাকবে না। কি কারণে শক্তির পিতা শক্তির মতো অমন মেধাবী পুত্রকে বঞ্চিত করে স্ত্রীর নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন, কৌতূহলোদ্দীপক হলেও এ আখ্যায়িকার পক্ষে অবান্তর বলে সে কথার এইখানেই শেষ। পুত্রের মুখে বিবাহের সম্মতির কথা শুনে সৌদামিনী আনন্দিত হয়ে বললেন, তবে আমি শিবানীর সঙ্গে তোর বিয়ের কথা পাকা করে ফেলি শক্তি, এই মাঘ মাসেই। সবিস্ময়ে শক্তিনাথ বললে, শিবানী আবার কে মা? সৌদামিনী বললেন, ও মা, শিবানীকে তুই একেবারে ভুলে গেলি? ভবনাথ মুখুজ্জের মেয়ে শিবানী গেল বৈশাখ মাসে শিলং যাবার পথে আমাদের বাড়িতে ঘণ্টা কয়েকের জন্য কাটিয়ে গিয়েছিল। নন্দীহাটের ভবনাথ মুখুজ্জে, বর্ধমানের উকিল। শক্তিনাথের মনে পড়ল, বললে, মনে পড়েছে মা, হ্যাঁ, অনেক দিনের কথা কিনা ভুলে গিয়েছিলাম। সৌদামিনী বললেন, অনেক দিনের কথা কিরে? এই তো মাস কয়েকের কথা। কেন, শিবানীকে তো তোর ভালো লেগেছিল শক্তি? শক্তিনাথ বললে, ভালোকে ভালো লাগবে না কেন মা, ভালোই লেগেছিল, কিন্তু তুমি সেখানে কোনো রকম কথা দাওনি তো। প্রশ্নের ভঙ্গির মধ্যে শিবানী সম্বন্ধে যে অকথিত আপত্তি প্রচ্ছন্ন ছিল তা উপলব্ধি করে সৌদামিনীর মুখের প্রসন্ন ভাব অন্তর্হিত হল। বললেন, তোর মত না পেলে কথা দেব কোন সাহসে শক্তি? কিন্তু তারা তাদের কথা দিয়ে বসে আছে তোর প্রতিজ্ঞা ভঙ্গের অপেক্ষায়। সৌদামিনীর কথা শুনে শক্তিনাথের মুখে বিহ্বলতার লক্ষণ দেখা দিলে, কিন্তু পরক্ষণেই নিঃশব্দ সলজ্জ হাস্যে মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বললে, মা, আমি একটা অপরাধ করেছি, তোমাকে কিন্তু ক্ষমা করে দিতে হবে। সকৌতূহলে সৌদামিনী জিজ্ঞাসা করলেন, তুই আবার কি অপরাধ করলি শক্তি? তারপর নির্বাক শক্তিনাথের লজ্জাবিমূঢ় মুখ লক্ষ্য করে সহসা বললেন, ও, তুই বুঝি কোথাও কথা দিয়েছিস তাহলে? শক্তিনাথ বললে, আমি কেন কথা দেব মা, কথা তুমিই দেবে, তবে তোমার প্রতি আমার একান্ত প্রার্থনা ওইখানেই কথা দিও। এ কথা দেওয়ার মূল্য যে কি তা অনুভব করবার মতো চেতনার অভাব সৌদামিনীর ছিল না। মুখের ভাবের মধ্যে একটু কাঠিন্য দেখা দিল। কুশাগ্র সূক্ষ্ম একটা অভিমান, কোথায় কেমন করে তার উৎপত্তি তা ঠিক বোঝা যায় না, মনের এক কোণে একটু একটু বিঁধতে লাগল। বললেন, ওখান কোনখান তা তো আমি জানি নে শক্তি। শক্তিনাথ বললে, বরিশালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিনোদ চাটুর্যের মেয়ে। সৌদামিনী বললেন, তোর সঙ্গে জানাশুনো হলো কোথায়? কলকাতায়? শক্তিনাথ বললে, হ্যাঁ। সৌদামিনী বললেন, এখানে কি করে, পড়ে? শক্তিনাথ বললে, না, পড়ায়। সৌদামিনী বললেন, পড়ায়? কোথায় পড়ায়, স্কুলে? শক্তিনাথ বললে, না মা, কলেজে। সৌদামিনী বললেন, কলেজে? কি পাশ করেছে?
শক্তিনাথ বললে, ইংরাজিতে এম.এ। সৌদামিনী বললেন, বয়স কত রে? তোর চেয়ে ছোট তো? মৃদু হেসে শক্তিনাথ বললে, হ্যাঁ মা, ছোট, তবে খুব বেশি নয়, বছর দেড়েকের ছোট। সৌদামিনী বললেন, মাইনে পায় কত? শক্তিনাথ বললে, 200 টাকা। সৌদামিনী বললেন, তা মন্দ কি, তবে বিয়ের জন্যে তোর চাকরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবার কি দরকার ছিল শক্তি? 200 টাকাতেই তোদের দুজনের একরকম চলে যেতে পারত। সৌদামিনীর কথা শুনে শক্তিনাথের মুখ আরক্ত হয়ে উঠল। বললে, এমন কথা তুমি রাগ করেও আমাকে বলো না মা। তোমার অর্থে মানুষ হচ্ছি বলে তুমি কি আমাকে এমনি অমানুষ ভাবো যে স্ত্রীর অর্থেও আমি মানুষ হতে পারি? সৌদামিনী বললেন, এ শাস্ত্র তুই কোথায় পেলি রে শক্তি, যে স্ত্রীর অর্থে মানুষ হলে অমানুষ হতে হয়? এত অপরাধ বেচারা স্ত্রী কখন করলে? শক্তিনাথ বললে, তা জানি নে মা, কিন্তু তুমি রাজি আছো কিনা বলো। মৃদু হেসে সৌদামিনী বললেন, হিন্দিতে একটা কথা আছে, দুলহা দুলহন রাজি তো ক্যা করেগা কাজী। তোরা দুজনে যখন রাজি তো আমি নারাজ কেন হব? ব্যগ্রকণ্ঠে শক্তিনাথ বললে, মন খুলে বলতে হবে মা, তুমি রাজি কিনা। অভিমানের সুরে বললে চলবে না। পুত্রের কথায় সৌদামিনী হেসে ফেললেন। শোনো কথা, অভিমানের সুর আবার কোথায় পেলি? আচ্ছা আচ্ছা, আমি রাজি। এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির নাম কি রে শক্তি? শক্তিনাথ বললে, তমিশ্রা, তমিশ্রা চ্যাটার্জি। সৌদামিনী বললেন, বেশ নাম, বেশ নতুন ধরনের। মনে মনে বললেন, তমিশ্রা তা বুঝতেই পেরেছি, এখন সংসারটিকে নিজের ছায়া দিয়ে একেবারে না ঢাকলে বাঁচি। মার্চ মাসেই তমিশ্রার সঙ্গে শক্তিনাথের বিবাহ হয়ে গেল। বধূ এলে সৌদামিনী তাকে সাদরে বরণ করে নিলেন। মনের মধ্যে একটু যে উৎকণ্ঠা, এম.এ. পাশ করা, মাসিক 200 টাকা বেতন গর্বিতা বধূর বিষয় একটু যা ত্রাস ছিল, তমিশ্রার হাস্যপ্রফুল্ল সুন্দর মুখ দেখে অনেকখানি তার লাঘব হল। কাজকর্মের ফাঁকে একসময় বধূকে একান্তে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বৌমা, বিয়ের জন্যে কলেজ থেকে কতদিনের ছুটি নিয়েছ? তমিশ্রা বললে, ছুটি তো নিইনি মা, বিয়েতে আপনার সম্মতি পাবার পর আর কলেজে যাইনি, রেজিগনেশন দিয়ে দিয়েছি। বিস্মিত কণ্ঠে সৌদামিনী বললেন, 200 টাকার চাকরিটা একেবারে ছেড়ে দিলে বৌমা? স্মিত মুখে তমিশ্রা বললে, চাকরিতে আর দরকার কি মা, এখন তো আপনাদের কাছে পাকা আশ্রয় পেয়েছি, এখন আপনাদের খাবো পরব। কিন্তু বিয়ের আগেও তো তোমার অভাব ছিল না, তোমার বাবা তো মোটা মাইনের চাকরি করেন, তখন কেন চাকরি নিয়েছিলে? সৌদামিনী বললেন। তেমনি হাসি মুখে তমিশ্রা বললে, বাপের বাড়ির আশ্রয় তো মেয়েদের চিরকালের আশ্রয় নয় মা। শ্বশুর বাড়ির দুঃখ কষ্ট গায়ে লাগে না, কিন্তু বাপের বাড়ির অনাদর অবহেলা সহ্য করা শক্ত। তাই চাকরিটা সহজে পেয়েছিলাম বলে ছাড়িনি, কিন্তু পাকা আশ্রয় পাবার পর আর ছাড়তে দেরি করিনি। চাকরি ছেড়ে দিয়ে অন্যায় করেছি কি মা? অন্যায় তো দূরের কথা, চাকরি ছাড়ার কথা শুনে সৌদামিনী মনের একটা দিকে একটু নিঃশ্বাস ছেড়ে হালকা হয়েছিলেন। পুত্রের সঙ্গে সঙ্গে পুত্রবধূও গাড়ি চড়ে অর্থোপার্জন করতে ছুটবে না, সংসারের এই সহজ শিষ্ট মূর্তি স্মরণ করে তিনি মনে মনে বধূর নিকট একটু কৃতজ্ঞই হলেন। বললেন, না না, অন্যায় কেন, তবে টাকাটাও তো নিতান্ত কম নয়, হঠাৎ ছেড়ে দিলে তাই বলছি। তমিশ্রা নম্র কণ্ঠে বললে, তাছাড়া আরও একটা কথা ভেবেছিলাম মা, আমার তো আর টাকার কোনো অভাব রইল না, কিন্তু এমন বিধবা অথবা অবিবাহিত স্ত্রীলোক আছেন যাদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি চাকরি ছাড়লে
তাদের মধ্যে একজন সেটা পেতে পারেন, পেয়েছেনও তেমনি একজন। মনে মনে বধূর কাছে পরাজয় স্বীকার করে প্রসন্ন মুখে সৌদামিনী বললেন, ভালোই করেছ বৌমা, আমি এতে খুশিই হয়েছি। কিন্তু এ সবই গেল বিবাহকালের কথা। উৎসবের দিনে সকলেরই কথাবার্তা চালচলন এমন একটা পর্যায়ে চলে যে সে সময় লোকের স্বরূপ ঠিক ধরা যায় না। উৎসবের বাঁশি যখন থামল, সংসার যখন তার নিত্যকার সহজ কর্মানুবর্তিতায় ফিরে এলো, তখন তার মধ্যে সৌদামিনী তমিশ্রার যে মূর্তি দেখতে পেলেন, তাতে তার মনের স্থৈর্য একটু বিচলিত হলো। মনে হলো সংসারের পর্দায় হয়তো তার সুরের সঙ্গে তমিশ্রার সুর ঠিকমতো ভিড়বে না, হয়তো উভয়ের মধ্যে এমন একটু প্রভেদ বর্তমান থাকবে যাতে একটা বিবাদী কর্কশ শব্দই উৎপন্ন হবে। এই রকমই মনে হয়, অথচ এরকম মনে করবার এমন কোনো প্রমাণ পরিচয় পাওয়া যায় না যা সহজে ধরা ছোঁয়া যায়। সমস্তটাই যেন অনুমানের নীহারিকার মধ্যে অস্পষ্ট, কিন্তু অস্তিত্ব যে তার আছে তা চোখে দেখা না গেলেও মনে অনুভব করা যায়। তমিশ্রার মুখে হাস্য, বাক্যে সংযম, আচরণে শ্রদ্ধা, কিন্তু তৎসত্ত্বেও তার যে সব সময়ই একটা স্বাধীন মত, স্বাধীন সত্তা আছে, তাও এসবেরই মধ্য দিয়ে প্রকাশ পায়। তার অভিমত সৌদামিনীর অভিমতকে কখনোই অতিক্রম করে না, কিন্তু সব সময়ই পাশাপাশি এসে দাঁড়ায়। কখনো কখনো তার মত সৌদামিনীর মতের মধ্যে নিমজ্জিত হয়, কিন্তু তখনও তার মধ্যে তমিশ্রার ব্যক্তিত্বের অপরিচয় থাকে না। মনে হয় ইচ্ছা করেই সে নিজের মতকে অগ্রসর হতে দিলে না, পরাজিত করালে। এর ফলে ক্রমশ যেন তমিশ্রা সংসারের কর্মকেন্দ্রের অভিমুখে অগ্রসর হতে লাগল এবং সৌদামিনী রত্নবেদিকার ধাপে উঠতে লাগলেন। সেই রত্নবেদিকায় শ্রদ্ধা আছে, সেবা আছে, হয়তো খানিকটা ভালোবাসাও আছে, কিন্তু এমন দুঃসহ কর্মহীনতা আছে যা আত্মাকে পীড়ন করে। রত্নবেদীর উপর নিয়মিতভাবে ফুল বিল্বপত্র পড়ে, ভোগও চড়ে, কিন্তু তার আয়োজনের স্থল নিচে, যেখানে কর্মের স্রোত প্রবাহিত। তমিশ্রা বলে, তুমি তো এতদিন সংসারকে চালনা করলে মা, এবার আমাদের হাতের সেবা গ্রহণ করো। কিন্তু কে চায় অন্তরের সঙ্গে সেই হাতের সেবা, যে হাত কর্তৃত্ব কেড়ে নিয়ে অবসর দিতে চায়? সৌদামিনীর মনে পুনরায় কুশাগ্র সূক্ষ্ম অভিমান দেখা দিল। সাধারণ অবস্থায় ঠিক এতটা হয় না, কিন্তু এক্ষেত্রের কথা একটু স্বতন্ত্র। স্বামীর সম্পত্তি উপলক্ষ করে শুধু পুত্রেরই নয়, সৌদামিনীর নিজের মনেও অভিমানের যন্ত্রটি ক্রমশ এমন তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে সূক্ষ্ম অনুভূতি বিশিষ্ট ভূকম্পমান যন্ত্রের মতো সামান্য নাড়াতেও তার মধ্যে সাড়া পড়ে যেত। এমনই কি গুরুতর অপরাধ হয়েছে রে বাপু, যে মার হাত দিয়েও সেই সম্পত্তির কণা মাত্র গ্রহণ করা চলে না? পুত্র হয়ে আইবুড়ো মেয়ের মতো লালিত পালিত হওয়া, সেই সম্পত্তির প্রতি বিদ্বেষ ও বৈরাগ্যকে প্রকট করে তোলা ছাড়া আর কিছুই নয়। মনে হলো পুত্রবধূও এসে সমস্ত অবগত হয়ে পুত্রের সুরেই সুর মেলাবার উপক্রম করছেন। চিরন্তনী পুত্রবধূর প্রতি চিরন্তনী শাশুড়ির এ অবচেতন ঈর্ষার কথা কিনা তা বলা যায় না, কিন্তু মনে হলো মার হাত থেকে পুত্রের লালন পালনটুকুও তিনি তুলে নিতে চান। পুত্রের প্রতি অভিমান, সংসারের প্রতি বৈরাগ্য ঘনীভূত হয়ে এলো। মনে হলো প্রয়োজন ফুরিয়েছে, এখন মানে মানে সরে পড়াই ভালো। আগেকার কালে এই কারণেই লোকে 50 বনে যেত, পরে বনবাসের পরিবর্তে
কাশীবাসের প্রথা প্রচলিত হয়েছিল। সৌদামিনী কাশী যাওয়াই স্থির করলেন এবং সে বিষয়ে দ্বিধা এবং বিলম্ব করবেন না মনে মনে তাও স্থির করে ফেললেন। কথাটা শুনে শক্তিনাথ প্রথমে পরিহাস বলে উড়িয়ে দিলে, তারপর প্রবলভাবে আপত্তি তুললে, তারপরে রাগারাগি করলে, সর্বশেষে অভিমান করে চুপ হয়ে গেল। তমিশ্রা বললে, মা, তুমি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হাসি মুখে সৌদামিনী বললেন, তোমার উপর রাগ করব কেন বৌমা? তুমি তো কোনো দোষই করনি। তমিশ্রা বললে, জেনে শুনে কোনো দোষ করিনি বলেই তো মনে হয়। তাহলে অদৃষ্টেরই দোষ বলতে হবে, কিন্তু এতে আমার ভারী একটা দুর্নাম রটে যাবে মা। সকলে বলবে, এমন বউ এলো যে 6 মাসও শাশুড়ি টিঁকতে পারলে না। সৌদামিনী বললেন, যারা তোমাকে দেখেছে তারা কেউ সে কথা বলবে না বৌমা। যারা দেখেনি তারা জানে সংসারের রীতি চিরদিনই এই হয়ে আসছে, একজন আসে আর একজন যায়। আজ বাড়ি ছেড়ে কাশী যাচ্ছি, আবার একদিন কাশী ছেড়েও আরও দূরে চলে যেতে হবে। সেদিন তো কোনো মতে ঠেকাতে পারবে না বৌমা। শক্তিনাথ বললে, একটা কাজ করা যাক মা, বাড়িটার মাঝখানে একটা পাঁচিল দিয়ে আলাদা করা যাক। তুমি থাকো দক্ষিণ দিকের অংশে, আমরা থাকি উত্তর দিকে। টাকা কড়ি লোকজন সবই তো তোমার আছে, কোনো অসুবিধে হবে না। সৌদামিনী মনে মনে বললেন, চোখে দেখা যায় না বলে কি সে পাঁচিল পড়তে বাকি আছে? মুখে বললেন, তুই রাগ করিস নে শক্তি, একদিন আমার মুখে তোকেই তো আগুন দিতে হবে বাবা। তাই যখন সহ্য করতে হবে, তখন সামান্য কাশী যাওয়ার কথা শুনে এত অধীর হচ্ছিস কেন? চিরকালই কি ইহ নিয়ে থাকব? পরকালের পথটা কি একবারও খুঁজে দেখতে হবে না? শক্তিনাথ বললে, কাশীতে গলিঘুঁজি এত বেশি যে তার মধ্যে পরকালের পথ খুঁজে পাওয়া সহজ হবে বলে মনে হয় না। স্মিত মুখে সৌদামিনী বললেন, বিশ্বেশ্বর দয়া করলে শক্তও হবে না শক্তি। শক্তিনাথ বললে, কাশীধাম না হয় বিশ্বেশ্বরের রাজধানী হলো, তাই বলে কি কলকাতা পর্যন্ত তাঁর দয়া পৌঁছবে না? ভারতেশ্বর থাকেন 7 সমুদ্র 13 নদী পারে ইংল্যান্ডে, কিন্তু তাই বলে তার প্রভাব তো এখানে কিছু কম দেখিনে। শক্তিনাথের কথা শুনে সৌদামিনীর মুখে মৃদু হাসি ফুটে উঠল। বললেন, ভাগ্যে এই উদাহরণটা দিলি, তাই তোকে বোঝানো সহজ হবে। এখানে প্রভাব যদি সমানই হবে, তাহলে তোর বাপ খোলশেকুটি তালুকের মামলা এখানে হাইকোর্টে হেরে বিলেতে আপিল করলেন কেন? আর সেখানে আপিল জিতলেনই বা কেমন করে? ও কথা তোর ঠিক নয় শক্তি। মফস্বলের চেয়ে সদরের প্রভাব আর একটু বেশি আছেই বই কি, স্থান মাহাত্ম্য মানতেই হবে। কিন্তু এসব বাজে কথা যাক, তুই আমাকে কাশীবাস করবার ব্যবস্থা করে দে বাবা, আমার পরকালের মঙ্গলে বাধা দিস নে। কাশী তো এখন আর আগেকার মতো 4 মাসের পথ নয়, 1 রাত্রির মামলা। মাঝে মাঝে গিয়ে আমাকে দেখে শুনে আসিস। এইরূপ তর্ক বিতর্কে আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পর শক্তিনাথ যখন দেখলে সৌদামিনী কাশী যাবার জন্য বদ্ধপরিকর হয়েছেন, কিছুতেই সেই সংকল্প থেকে তাকে বিচ্যুত করা যাবে না, তখন অগত্যা মাতার কাশীধাম যাতে সাধ্যমতো অসুবিধাজনক না হয় সে বিষয়ে উদ্যোগী হল। সাবেক আমলের সরকার বেনি ঘোষকে কাশী গিয়ে একটা পরিচ্ছন্ন হাওয়াদার বাড়ি ভাড়া করবার জন্য আদেশ দিলে। বাড়ি ভাড়া হয়ে গেলে চুনকাম করিয়ে দরজা জানলায় রং দিয়ে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে সংবাদ দিলে সে সৌদামিনীকে কাশী পৌঁছে দিয়ে আসবে স্থির করলে। একথাও বলে দিলে যে গৃহস্থালির যাবতীয় প্রয়োজনীয় দ্রব্যাদি যেন ক্রয় করা থাকে, যাতে পৌঁছে সৌদামিনীকে কোনো দিক দিয়ে
কিছুমাত্র অসুবিধা ভোগ না করতে হয়। অদূরেই সৌদামিনী দাঁড়িয়েছিলেন। পুত্রের কথা শুনে নিকটে এসে বললেন, কতগুলো অদরকারি জিনিসপত্র কিনে অনর্থক আমাকে বিব্রত করবেন না সরকার মশাই। আমি ফর্দ করে দেব, ঠিক সেই মতো কিনবেন। আর দেখুন, খুব হাওয়াদার বাড়ি না হলেও আমি দম আটকে মরব না, কিন্তু দুবেলা হেঁটে হেঁটেই যাতে মরতে না হয় সেদিকে একটু দৃষ্টি রাখবেন। মন্দিরের যত কাছাকাছি হয় বাড়ি ভাড়া করবার চেষ্টা করবেন। সৌদামিনীর কথা শুনে চক্ষু বিস্ফারিত করে শক্তিনাথ বললে, তুমি সেখানে দুবেলা হেঁটে হেঁটে মন্দিরে যাবে নাকি মা? সৌদামিনী বললেন, না, তা কেন যাব? তুই সেখানে গিয়ে একটা চতুর্দোলা করিয়ে দিবি, তাই চড়ে মন্দির যাব। বলে সৌদামিনী হাসতে লাগলেন। বেণীমাধব বললে, আপনি নিশ্চিন্ত থাকবেন মা, আমি সব দিকে দৃষ্টি রেখে বাড়ি করব, কোনো অসুবিধে হবে না। 2-3 দিনের মধ্যে টাকা কড়ি নিয়ে বেণী ঘোষ কাশী রওনা হলো এবং দিন 10 পরে তার কাছ থেকে চিঠি এলো সেখানকার সব ব্যবস্থা সম্পূর্ণ। শুভদিন নির্ণয়ের নিষ্ঠার আতিশয্য শক্তিনাথের হঠাৎ এমন বেড়ে গেল যে দিন 15 পূর্বে ভালো যাত্রিক দিন কিছুতেই পাওয়া গেল না। যাওয়াই যখন হচ্ছে তখন কয়েকটা দিনের জন্য সৌদামিনী আর আপত্তি করলেন না। মনে মনে নিজেও বোধহয় একটু খুশি হলেন। কাশী যাত্রার যখন 3 দিন বিলম্ব আছে, হঠাৎ প্রাতঃকালে বরিশাল থেকে তমিস্রার একটি 22-23 বৎসরের ভাই এসে হাজির। নাম তার সুবিনয়। অল্পক্ষণের মধ্যেই বোঝা গেল সুবিনয়ের আকস্মিক আগমনের একমাত্র উদ্দেশ্য সেই দিন বৈকালের গাড়িতেই তমিস্রাকে বরিশাল নিয়ে যাওয়া। এ কথাও জানতে বাকি রইল না যে এই ব্যবস্থা তমিস্রা নিজে বরিশালে চিঠি লিখে করিয়েছে। তমিস্রাকে দেখতে পেয়ে সৌদামিনী বললেন, হে কি কাণ্ড বৌমা? নিকটে এসে তমিস্রা বললে, কি মা? সৌদামিনী বললেন, তুমি নাকি আজকের গাড়িতে বরিশাল যাচ্ছ? তমিস্রা উত্তর দিলে, হ্যাঁ মা, যাচ্ছি। সৌদামিনী বললেন, 3 দিন পরে আমি কাশী যাব, আর আজ তুমি বাড়ি ছেড়ে চললে বৌমা? মুখ একটু গম্ভীর করে তমিস্রা বললে, সেই জন্যই তো যাচ্ছি মা। সৌদামিনী বললেন, তার মানে? তমিস্রা বললে, তার মানে এ বাড়িতে আমি রইলাম আর তুমি চলে গেলে, এই অবস্থাটা আমি সহ্য করতে পারবো না। তাই তুমি এ বাড়ি ছেড়ে যাবার আগে আমি চলে যাচ্ছি। সৌদামিনী বললেন, কিন্তু আমি চলে যাওয়ার পর আবার তো তুমি এ বাড়িতে আসবে বৌমা? চক্ষু ঈষৎ বিস্ফারিত করে তমিস্রা বললে, ও মা, তা আবার আসবো না? নিশ্চয় আসবো। শ্বশুরের ভিটে ছেড়ে কেউ আমাকে দূরে রাখতে পারবে না মা, তোমার কাশীর বিশ্বনাথও না। কাশীর বিশ্বনাথের উপর পুত্র এবং পুত্রবধূর আক্রোশ লক্ষ্য করে সৌদামিনীর মনের এক কোণে কৌতুকের অন্ত ছিল না। মুখে অতি ক্ষীণ হাস্য স্ফুরিত হল। বললেন, বোঝা গেল কাশীর বিশ্বনাথ না হয় খুবই শক্তিহীন লোক, কিন্তু একটা কথা তো ভালো করে তলিয়ে দেখনি বৌমা। আমি চলে যাওয়ার পর যেদিন তুমি ফিরে আসবে সেদিন হয়তো লোকে বলবে, এমন বউ যে শাশুড়ি বিদেয় হলো তারপর ঘরে এসে ঢুকলো। তমিস্রা বললে, তা হয়তো বলবে, কিন্তু একথা তো বলতে পারবে না মা, এমন বউ যে দাঁড়িয়ে থেকে শাশুড়িকে বিদেয় করলে। সৌদামিনীর মুখে পুনরায় হাসি স্ফুরিত হল। বললেন, তুমি MA পাশ করা মেয়ে বৌমা, তোমার সঙ্গে কি কথায় আমি পারি? হার স্বীকার করলাম। তমিস্রাকে একান্তে পেয়ে শক্তিনাথ বললে, এ কিন্তু তোমার বাড়াবাড়ি তমিস্রা। তমিস্রা বললে, এ কথার প্রতিবাদ করছি নে। শক্তিনাথ বললে, মা ভারী ক্ষুণ্ণ হবেন কিন্তু। তমিস্রা বললে, ক্ষুণ্ণ হবার যন্ত্র ভগবান শুধু তার মনেই বসাননি,
আমার মনেও বসিয়েছেন। স্মিত মুখে শক্তিনাথ বললে, বাপের বাড়ি যাওয়া সেই ক্ষোভের নন ভায়োলেন্ট প্রোটেস্টের একটা ডেমনস্ট্রেশন নাকি? তমিশ্রা বললে, তুমি ঠিকই বলেছ, এ আমার সত্যিই প্রোটেস্ট, কিন্তু ভারী ইনডিগন্যান্ট প্রোটেস্ট। তমিশ্রাকে কিছুতেই নিবৃত্ত করতে পারা গেল না। সেই দিনেই সে বরিশাল চলে গেল। যাবার সময় গললগ্ন বাস হয়ে শাশুড়িকে প্রণাম করে বললে, অশিষ্ট মেয়ের অপরাধ নিও না মা। পুত্রবধূর মস্তকে হস্তার্পণ করে সহাস্য মুখে সৌদামিনী বললেন, তুমি যখন নিষেধ করছো তখন না হয় নেব না। শিয়ালদহ স্টেশনে গাড়ি ছাড়বার পূর্বে শক্তিনাথ মৃদুস্বরে জিজ্ঞাসা করলে, কবে ফিরবে তমিশ্রা? তেমনি মৃদুস্বরে তমিশ্রা বললে, তোমার চিঠি পেলেই। শক্তিনাথ বললে, সুবিনয়ী নিয়ে আসবে না আমাকে যেতে হবে? মৃদু স্মিত মুখে তমিশ্রা বললে, শ্বশুরবাড়ির আদর যত্নের জন্য যদি লোভ হয় তাহলে নিজেই যেও, নইলে সুবিনয়ী নিয়ে আসবে। কাশী যাবার দিন সৌদামিনী সকাল থেকে সমস্ত দিনই কতকটা গম্ভীর হয়ে রইলেন। জলভার গুরু মেঘের মতো মন্থর গতিতে মাঝে মাঝে গৃহের মধ্যে ইতস্তত বিচরণ করতে লাগলেন। সব সময়ই যে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তা নয়, অধিকাংশ সময়ই উদাস আত্মবিস্মৃত চিত্তে। চোখের সামনে শক্তিনাথের উদ্যোগে কাশী যাবার জিনিসপত্রের সংখ্যা এবং আকার অনাবশ্যকভাবে বেড়েই চলছিল, কিন্তু সেদিন সে বিষয়ে সামান্য মাত্র আপত্তি করবার সামর্থ্য পর্যন্ত যেন সৌদামিনীর ছিল না। যা করে করুক, যা হয় হোক, এই রকম একটা নিস্পৃহ নিরাসক্তি মনকে গভীরভাবে আচ্ছন্ন করে দিল। সন্ধ্যার পর শক্তিনাথ একটা ঘোড়ার গাড়ি বোঝাই করে মালপত্র স্টেশনে পাঠিয়ে দিলে। তারপর ঘণ্টাখানেক পরে সৌদামিনীকে গিয়ে বললে, মা, এবার আমাদের রওনা হবার সময় হয়েছে, আর দেরি করলে অসুবিধে হবে। দাস দাসী আত্মীয় আশ্রিতের অশ্রুবিলাপের মধ্যে বিদায়ের পালা শেষ করে সৌদামিনী মোটরে গিয়ে বসলেন। গাড়ি ছাড়তে মুখ বাড়িয়ে একবার দ্রুত পলায়মান গৃহের উপর দৃষ্টি বুলিয়ে নিলেন। মনে হলো হয়তো এই শেষ। বহু সুখ দুঃখের স্মৃতি বিজড়িত স্বামী গৃহের সহিত হয়তো এইখানেই চিরদিনের মতো সম্বন্ধ বিচ্ছিন্ন হল। পরদিন বেলা 10টার সময় বেনারস ক্যান্টনমেন্টে গাড়ি পৌঁছলে বেনি সরকার দ্রুত পদে সৌদামিনীর কামরার সম্মুখে উপস্থিত হয়ে ভিতরে প্রবেশ করে তার পদধূলি গ্রহণ করলে। যুক্ত করে প্রতি নমস্কার করে সৌদামিনী বললেন, কি সরকার মশাই, আপনার শরীর ভালো আছে তো? সরকার মশাই উত্তর দিলেন, আপনার আশীর্বাদে ভালোই আছি মা। সৌদামিনী বললেন, ঝি চাকর সব ঠিক হয়েছে? সরকার মশাই বললেন, হয়েছে মা। শক্তিনাথ বললে, আর রাঁধবার লোক, পদীপিসির সন্ধান পাওয়া গেছে? সৌদামিনী বললেন, তুই আর বেশি জ্বালাস নে তো শক্তি, চিরকাল সপাক খেয়ে এসে কাশিতে পদীপিসি। শক্তিনাথ বললে, কিন্তু এখানে তোমাকে সাহায্য করবে কে মা? সে কথার কোনো উত্তর না দিয়ে সৌদামিনী প্ল্যাটফর্মে নেমে পড়লেন। দুজন কুলি জিনিসপত্র নামিয়ে নিলে বেণীমাধব বললে, এই জিনিস তো মা, আর কিছু নেই তো? সৌদামিনী বললেন, তাহলে আর দুঃখ ছিল কি, 11টা জিনিস ব্রেক ভ্যানে আছে। একটু চিন্তা করে বেণীমাধব বললে, সেসব মাল ছাড়িয়ে গাড়িতে বোঝাই করে নিয়ে যেতে তো সময় লাগবে মা, তার চেয়ে সঙ্গে যা জিনিসপত্র আছে তাইতে যদি এবেলাটা কোনো রকমে চলে যায় তাহলে ওবেলা আমি এসে মাল ছাড়িয়ে নিয়ে যেতে পারি। সৌদামিনী বললেন, সঙ্গে যা জিনিসপত্র আছে তাতে আমার মণিকর্ণিকার দিন পর্যন্ত চলে যাবে। ব্রেকভ্যানের সমস্ত জিনিস যদি ওইখান থেকেই
শক্তির সঙ্গে কলকাতায় ফিরে যায়, তাতেও আমার কিচ্ছু অসুবিধে হবে না। কিন্তু সে কথা থাক, গঙ্গা স্নান সেরে মন্দির দর্শন করে এসে দুমুঠো রেঁধে ফেলতে না পারলে শক্তির ভারী কষ্ট হবে। জিনিস থাক, আপনি এখন চলুন। শক্তিনাথ বললে, সেই কথাই ভালো, ও বেলা না হয় আমিও আপনার সঙ্গে আসব সরকার মশাই, কিন্তু আপনি গিয়ে এখন পদী-পিসির সন্ধান করুন। পদী-পিসি নইলে মার। শক্তিনাথকে কথা শেষ করতে না দিয়ে সৌদামিনী ঝঙ্কার দিয়ে বলে উঠলেন, আরে রেখে দে তোর পদী-পিসির গল্প। বলে ধাবমান কুলি দুজনের পিছনে দ্রুত পদে অগ্রসর হলেন। একটা ট্যাক্সি ভাড়া করে সকলে অবিলম্বে রওনা হলেন। দশাশ্বমেধের একটা বাড়ির সামনে গাড়ি থামতে সৌদামিনী বললেন, এই বাড়ি নাকি সরকার মশাই? বেনি ঘোষ বললে, হ্যাঁ মা, এই বাড়ি। সৌদামিনী বললেন, চমৎকার বাড়ি তো, কিন্তু মিছিমিছি এত বড় বাড়ি করেছেন কেন? সরকার মশাই বললেন, খুব ছোট বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না মা, তাছাড়া দাদাবাবুরা মাঝে মাঝে প্রায়ই এসে থাকবেন তো, একটু বড় বাড়ি না হলে অসুবিধে হবে যে। ভিতরে প্রবেশ করে সৌদামিনী বললেন, খাসা বাড়ি করেছেন সরকার মশাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শক্তিনাথ বললে, হাওয়াদারও আছে। সম্মতিসূচক প্রসন্ন কণ্ঠে সৌদামিনী বললেন, হ্যাঁ, হাওয়াদারও আছে। রান্নাঘরের নিকট উপস্থিত হয়ে সৌদামিনী একটু বিস্মিত হয়ে বললেন, ছ্যাঁক ছোঁক করে রান্নার শব্দ হচ্ছে, রাঁধছে কে সরকার মশাই? বেনি ঘোষ মাথায় হাত বুলিয়ে গুঁই গাঁই করতে লাগল, স্পষ্ট করে কিছু বলে না। বিরক্তি মিশ্রিত কণ্ঠে সৌদামিনী বললেন, আহ, সেই পদী ঠাকুরঝিকে জোগাড় করে এনেছেন তো? না, আমি আর পারি নে আপনাদের সঙ্গে। সে পেট রোগা মানুষ, নিজেকেই সামলাতে পারে না। তারপর হঠাৎ নিমেষের জন্য একজন স্ত্রীলোককে দেখতে পেয়ে বললেন, না, এ তো পদী ঠাকুরঝি নয়। কে এ তবে? পরমুহূর্তেই হাসতে হাসতে বেরিয়ে এসে সেই স্ত্রীলোকটি বললে, পদী ঠাকুরঝি নয় মা, এ তোমার অবাধ্য মেয়ে তমিশ্রা। বলে সৌদামিনীর পদধূলি নিয়ে উঠে দাঁড়াল। বিস্ময়ে ক্ষণকাল সৌদামিনী হতবাক হয়ে গিয়েছিলেন। বললেন, এ কি কাণ্ড বৌমা, তুমি এখানে? তমিশ্রা বললে, আমিও কাশীবাস করব স্থির করেছি মা। তুমি করবে বিশ্বনাথের সেবা আর আমি করব তোমার সেবা, দেখি কার বেশি পুণ্য হয়। সৌদামিনী বললেন, তোমার বেশি পুণ্য হবে বৌমা, বিশ্বনাথের বিচারেও তোমার কাছে আমার হার হবে। বলে সৌদামিনী বধূকে সবলে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন। বেনি ঘোষের দিকে মুখ ফিরিয়ে বললেন, জিনিসপত্র আর স্টেশন থেকে এনে কাজ নেই সরকার মশাই, আজ রাত্রেই চলুন সকলে কলকাতা ফিরে যাই। তারপর বধূকে আলিঙ্গন থেকে মুক্ত করে চিবুক চুম্বন করে বললেন, আমি তোমাকে চিনতে পারিনি বৌমা। শক্তিনাথ বললে, আমিও এতটা পারিনি মা। বেনি ঘোষ এগিয়ে এসে সোৎসাহে বললে, পরশুদিন যখন বৌমা এসে এ বাড়িতে পায়ের ধুলো দিলেন, আমি কিন্তু তখনই চিনতে পেরেছিলাম। হঠাৎ দেখা গেল সকলেরই চক্ষে অশ্রু, শুধু তমিশ্রার মুখে হাসি। শক্তিনাথ বললে, 10 দিন ছুটি যখন নিয়ে এসেছি, তখন আজই কলকাতা না ফিরে এই অঞ্চলের কয়েকটা তীর্থ দর্শন করে ফেরা যাক। এই প্রস্তাবে সকলেই খুশি হল। সকলের চেয়ে বোধহয় তমিশ্রাই বেশি। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প পরিচয়। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আরও একবার রাখলাম। বন্ধুরা, আপনাদের কাছে একটি স্বনির্বন্ধ অনুরোধ, আপনার বাড়িতে, আপনার আশেপাশে বা আপনার পরিচিত প্রিয়জন বয়সজনিত কারণে যিনি এখন আর গল্পের বই পড়তে পারেন না,
কিন্তু একসময় যার গল্পের বই পড়ার নেশা অদম্য ছিল, তার কাছে পৌঁছে দিন এক ব্যাগ গপ্প চ্যানেলের লিংক। হয়তো তাদের অবসর সময় ভালো কাটবে। তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও যেন এক ব্যাগ গপ্প চ্যানেল পথ চলতে পারে। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।